আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি নীলাদ্রি শেখর সরকার। আজকে আমরা শুনবো তার সাহিত্যিক হয়ে ওঠার গল্প। নীলাদ্রি দা, তোমাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমেই স্টিং নিউজের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে, আর তোমাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। বেশ ভালো লাগছে। নীলাদ্রি দা, তোমাকে আমার প্রথম প্রশ্ন, তোমার সাহিত্যিক হয়ে ওঠার গল্প শুরুটা যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করো। প্রথমেই বলি যে তুমি যে কথাটি বললে যে সাহিত্যিক হয়ে ওঠা, তা এখানে আমার নিজের কাছে একটি প্রশ্ন, আদৌ কি আমি সাহিত্যিক হয়ে উঠেছি? কিন্তু বেশ কয়েক বছর ধরে এই লেখালেখির জগতে একটা পরিচয় হয়েছে। প্রথমত আমি শুরু করেছিলাম ছোটদের জন্য এই ছড়া, গল্প এসবই লিখতাম বিভিন্ন পত্র পত্রিকা, লিটল ম্যাগাজিনে। পরবর্তীতে কবিতা, নাটক, প্রবন্ধ এগুলো লিখেছি, বেশ কিছু বইপত্র হয়েছে, একটা পরিচয় হয়েছে। এই বলে কতটা ওই শব্দটা যেটা বললে এই নিয়ে আমার কাছে একটা প্রশ্ন আছে। না, তোমার কাছে প্রশ্ন থাকলেও কিন্তু বাংলার সাহিত্য জগতে যারা বিচরণ করেন তারা কিন্তু সবাই জানে যে নীলাদ্রি শেখর সরকার এই বাংলায় যেভাবে সাহিত্য জগৎকে সমৃদ্ধ করছে। বিষয়টা হলো, আমরা যেটা জানতে চাই, আমাদের দর্শকরা যেটা জানতে চায়, সেটা হচ্ছে যে তোমার শুরুটা কিভাবে হয়েছিল, মানে এই জগতে আসা, সাহিত্য জগতে আসা। একটা জিনিস তো আর হট করে হয় না, অনেকটা সময় লাগে, অনেক কিছু প্যারামিটার থাকে। যদি এই আজকে যখন তুমি জিজ্ঞেস করছো শুরুটা কিভাবে হলো, তাহলে যে কথাটি বলতে হয় সে কথাটি কিন্তু সাহিত্যিক বা কোনো লেখক হওয়ার জন্য শুরু না। সেটা একটা আবেগ ছিল। আমি যখন বেথরডি জেসিএম হাই স্কুলে ক্লাস 5-এ পড়ি, তখন ক্লাসে নোটিশ আসলো বেথরডি জেসিএম হাই স্কুলের যে স্মরণিকাটা নৈবেদ্য প্রকাশ হতো। সেখানে নোটিশে মাস্টার মশাই বললেন যে যারা কবিতা লিখবে, গল্প লিখবে, ছবি আঁকবে, এত তারিখের মধ্যে জমা দিতে হবে। ওই নোটিশ শুনে বাড়িতে গিয়ে বাবাকে বলেছিলাম, বাবা একটা কবিতা লিখে দাও। বাবা বললেন, আমি কি করে কবিতা লিখে দেবো, তোদের স্কুলে বলেছে তুই লেখ। কিন্তু খুব সত্যি কথা, বাবা আমায় সাহায্য করেছিলেন। মানে জীবনে প্রথম আমার নাম প্রকাশ হয়েছিল কোনো লেখার সাথে একটি ছড়া। ছোট তারা, ছোট্ট একটি ছড়া, আমার আজও মনে আছে। কারণ এইরকমই কথোপকথনে অনেকে জিজ্ঞেস করেন, যে কারণে আমার সেই পত্রিকাটাও আমার কাছে এখনো রাখা আছে। এবং সালটা খুব সম্ভবত 1989-90 হবে। আমি যখন ক্লাস 5-এ পড়ি বেথরডি জেসিএম হাই স্কুলে। ছোট্ট একটি, বাবা এরকম অফিস থেকে এসছেন, সন্ধ্যেবেলা উঠোনে বসে রয়েছেন। তখন আমি সোনাতলায় থাকতাম। আমাদের বাড়িতে এরকম তখন কারেন্ট ছিল না, তবে গোবর গ্যাসের লাইট ছিল। বাড়িতে অনেক গরু টরু ছিল তো গ্রামের বাড়িতে। তোমার গ্রামের বাড়ি? হ্যাঁ, আমার সোনাতলা। এখন যেখানে থাকি বেথরডি, এখান থেকে আরো প্রায় 4 কিলোমিটার দূরে সোনাতলা গ্রামেই আমাদের বাড়ি ছিল। এবং আমার প্রাথমিক শিক্ষা সোনাতলাতেই। এবার বাবার পাশে বসলাম। বাবা বললো, দেখ ওই যে আকাশে তারা রয়েছে, আকাশ রয়েছে খোলা, পূর্ণিমার আকাশ, এসব দেখে লেখ একটা কবিতা। তা বাবার সাহায্য নিয়ে সেদিন একটি ছড়া লিখেছিলাম। ছোট ছোট তারা দেয় যেন সারা, ঝিকিমিকি করে আকাশের পরে, অন্ধকারের আলো দেখতে লাগে ভালো, ছড়ানো সব ফুল গুনে না পাই কুল। জীবনে প্রথম ছাপার অক্ষরে আমার নামের সাথে যেটা ছাপা হয়েছিল এটি। তারপরে সেই ছড়া যখন ছাপানো হলো, একটু হলেও কি এনকারেজ পেয়েছিলে মানে লেখার ক্ষেত্রে? না, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ক্লাস 5-এর কথা বলছি। এরপরে আমি হট করে আবার 6-7 বছর পিছনে যাব। পরবর্তীতে আমার কিন্তু আর মনে নেই আমি নৈবেদ্যতে আদৌ লিখেছি কি লিখিনি, না কোনো লিটল ম্যাগাজিন। এই লিটল ম্যাগাজিনটাও তখন বুঝতাম না। আজকে যে আমি পত্রিকা করি, বেশ কয়েকটি পত্রিকার সাথে যুক্ত, তখন এই আইডিয়াটা আমার মনে ছিল না। চাকদা কলেজে আমি যখন পড়ি বিকমে, তখন ঠিক কবিতাটা সেদিন যেটা লিখেছিলাম সেটা একটা আবেগে, একটা শিশুর আবেগ থেকে। চাকদা কলেজে আমাদের যে ম্যাগাজিন হয়েছিল, সেই ম্যাগাজিনে আমি যে কবিতাটা লিখেছিলাম এবং সেই ডায়েরিটা কিন্তু আমি তখন বেশ কয়েকটা কবিতা লিখেছি। যেহেতু কলেজে পড়ি, তখন প্রেম নিয়ে হোক, কোনো বিষয় নিয়ে হোক, প্রকৃতি নিয়ে হোক, বেশ কিছু আমি তখন লিখেছি, মনের কথা, এবং একটা ছাপাও হল। তারপরে আজকে যদি হিসেব করে বলি 20 বছর। বেথুয়াতে আমি চাকরি পাবার পর আমার প্রথম পোস্টিং হয় পলাশীপাড়া, তেহট্ট 2 ব্লকে। তোমার খুব পরিচিত মানুষ আমাদের সবারই যারা রয়েছেন, চপল বিশ্বাস, উনি একটা পত্রিকা করতেন চেতনা বলে।
উনি আমাকে ডেকে বললেন যে নীলাদ্রি তুমি লিখতে পারো, পত্রিকার সাথে যোগাযোগ রাখা। এই চপল বাবু এবং বেথুয়ারি একজন শিক্ষক, বেলুর হাই স্কুলে চাকরি করতেন নবকুমার সরকার, এই দুটি মানুষ আমাকে প্রথম অনুপ্রেরণা দেন লেখার ব্যাপারে, যে ছড়া, কবিতা, গল্প যাই আমি লিখি ওনাদের নিয়ে দেখাই, ওনারা বিভিন্ন পত্র পত্রিকায় সেগুলো কিভাবে দিতে হবে, কিভাবে ছাপাতে হবে, এই ব্যাপারে উপদেশ দিতেন, অনুপ্রেরণা দিতেন। আমার বাড়ির পাশেই, তিনি আজ নেই, শ্রদ্ধেয় শীতল ঘোষ, যে সিএম হাই স্কুলে উনি চাকরি করতেন, ওনার একটি পত্রিকা ছিল কৌনি, ওনার পত্রিকার সাথেও আমি পরবর্তীতে যুক্ত হয়েছিলাম সহ সম্পাদক হিসেবে, প্রকাশক হিসেবে। ওনার জীবদ্দশায় বেশ কিছু লেখালেখি ওনার পত্রিকায় ছাপা হয়েছে। মানে এই যে লিটিল ম্যাগাজিন গুলো চেনা, এই রাস্তাটা কিন্তু প্রথমে যারা দেখিয়েছেন এই মানুষগুলো, চপল বিশ্বাস, নবকুমার সরকার, শীতল ঘোষ। আচ্ছা, অনেকগুলো পত্রিকা তো বেথুয়ারি থেকে বেরোয়, হ্যাঁ, সেই সমস্ত পত্রিকায় প্রথম যখন সাহিত্য চর্চা শুরু করেছিলে, বনামিও তার মধ্যে আছে, মানে সমস্ত পত্র পত্রিকায় কি কবি ছড়া বেরোতো? না, আমি কিন্তু আমার সূচনাটা বলছি চপল বাবু এবং নবকুমার বাবু, যে দুজনের নাম বললাম, মানে আমার লেখাটা সূচনা, কিন্তু সূচনার পরে সৌপ্তিক পত্রিকা প্রথম সারথী চৌধুরী, বনামি, বেথুয়ার কোন কোন পত্রিকায় বেরিয়েছে তারপরে লেখা? আমি লেখা শুরু যে কথাটা বলছি, যে 20 বছর আগে, তারপর থেকে আমাদের দুয়া জেলার প্রায় প্রতিটা পত্রিকাতেই আমি লিখেছি। বেথুয়ার তো সব পত্রিকায় লিখবো। আচ্ছা, আমার লেখা শুরুর পরে বেথুয়ারি থেকে প্রকাশিত পত্রিকাতে লেখা হয়নি। আমি বনামিতে লিখেছি, আমি কৌনিকে লিখেছি, আমি শক্তিকে লিখেছি, এই সমস্ত লাইব্রেরি থেকে একটি ম্যাগাজিন আমাদের দেশবন্ধু স্মৃতি পাঠাগারের, যেটা বার্ষিক মুখপত্র, তাতে লিখেছি। তারপর তোমার প্রথম বই প্রকাশ কবে হলো? প্রথম বই প্রকাশ, হ্যাঁ, এই যে একটা কি, এই যে আজকে তুমি যে কথাটা বললে, আজকে একটা যদি সামান্যতম যদি একটা জায়গা যদি মনে করি যে আমার একটা অবস্থান হয়েছে, এগুলো কিন্তু একদিনে হয়নি। একটা মানুষ তিলে তিলে হয়েছে। শুরুটা যাদের কথা বললাম, পরিচয় দরকার। একটা জায়গা থেকে উত্তরণ হতে গেলে, মানে যেমন সিঁড়ির ওপর দিয়ে যেতে হয়, আমার এটা মনে হয়েছে সাহিত্য সংস্কৃতি জগতে নিজেকে একটু ছড়িয়ে দিতে, স্প্রেড করতে গেলে একটু পরিচয়, একটু উত্তরণ দরকার। আমরা প্রাইমারি স্কুলের পরে হাই স্কুলে যাই, তারপরে কলেজে যাই, ঠিক এভাবে আমি এরকম লিখতে লিখতে আমার কলকাতার বেশ কিছু সাহিত্যিকের সাথে পরিচয় হলো। আমার কৃষ্ণনগর ধুবুলিয়াতে অনেক অগ্রজ সাহিত্যিক রয়েছেন, তাদের সাথে পরিচয় হলো। এই পরিচয়গুলো আমার খুব কাজে লেগেছে। আজকে একজন মানুষের কথা না বললে হবে না, তিনি প্রীতম ভট্টাচার্য, যিনি না হলে এই যে আজকে কথাকৃতি পত্রিকা, মূলত গল্প, কবিতা, প্রবন্ধ লিখি, লেখক এর বাইরেও সম্পাদক হিসেবে এটা আমার বেশ ভালো লাগে যে শুধু বঙ্গে নয়, দুই বঙ্গেই আমার পত্রিকাকে যারা লেখালেখি করেন তারা চেনেন যে কথাকৃতি বলে নদিয়াতে একটা পত্রিকা আছে, বিশেষ সংখ্যা করে। বুঝতে পেরেছি। আমি কথাকৃতি প্রসঙ্গে পরে আসছি। মানে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, তোমার প্রথম বই প্রকাশ কবে হলো? প্রথম বই প্রকাশ 2009 হবে সাল, প্রিয়ম প্রকাশন থেকে প্রীতমদাই করে দিয়েছিলেন। কি বইটা? একই দিনে দুটো বই প্রকাশ হয়েছিল, একটা ছড়ার বই, একটা কবিতার বই। মনে পড়ছে? কবিতার বই ঝিলিক ঝিলিক ভোরের আকাশ ছড়ার বইয়ের নাম, এবং কবিতার বইয়ের নাম কখনো মেঘ কখনো রোদ্দুর। 25শে বৈশাখ ছিল, কারণ বইটা উদ্বোধন হয়েছিল পলাশীপাড়ার একটি অনুষ্ঠানে। সেদিন ব্লকের কোনো একটা অনুষ্ঠান ছিল, আমাদের বিডিও সাহেব প্রীতমদা যাননি। তা আমি গিয়ে স্যারকে বললাম, স্যার এই বই দুটো বেরোবে, একটু যদি এখানে প্রকাশ করে দেওয়া যায় মঞ্চে। মনে পড়ছে 2009-10 এরকম হবে আমার প্রথম বই প্রকাশ হয়। আচ্ছা, তোমার বাড়ির কাছে একটা অনুষ্ঠান হয়েছিল, একটা বই প্রকাশের অনুষ্ঠান হয়েছিল, সেই বিষয়ে একটু তোমার কিছু মনে পড়ছে? যে আমিও, আমরা হ্যাঁ, তুমি মঞ্চে ছিলে তো 2009 সালে, বর্ণে বর্ণে খেলাঘর, ক্যাপশনটা এই ছিল। আচ্ছা, ওই অনুষ্ঠানে কিন্তু ধনঞ্জয় ঘোষাল, কাজল সুর, সতীনাথ মুখোপাধ্যায় ওনারা এসেছিল। হ্যাঁ, অনেক বিশিষ্ট মানুষজন, বাচিক শিল্পী কলকাতা থেকে এসেছিলেন। খারাপ লাগছে ধনঞ্জয় আজকে নেই। শুধু ধনঞ্জয়, তখন কিন্তু মোবাইলের এত প্রচলন ছিল না, ডিজিটাল ক্যামেরার যুগ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, জয়দীপ চট্টোপাধ্যায়, দিব্যেন্দু সাহা, এরাও এসেছিলেন। তোমার একটা কবিতার বই ছিল, কবিতা তোমার জন্য। ওই তো সেই কবিতা তোমার জন্য, সেই অনুষ্ঠানেই তো ওই বইটি প্রকাশ হয়েছিল। আচ্ছা, ওটা একটা কবিতার সংকলন ছিল। আচ্ছা, তাতে মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় অনেকের লেখা ছিল সংকলনে। আচ্ছা, তুমি যে লেখো, তোমার কবিতা, গল্প, প্রবন্ধ, বিভিন্ন বিষয়ে সাহিত্য জগতে তোমার অবাধ বিচার, কিন্তু আমার প্রশ্ন হলো যে কোন
ক্ষেত্রটা তোমার সবচাইতে ভালো লাগা কাজ করে বা তুমি ভালোবাসো? কবিতা লিখতে, প্রবন্ধ লিখতে, না গল্প লিখতে, কি? এই উত্তরটা কিন্তু সংক্ষেপে দেওয়া যাবে না, বুঝলে তো। প্রথমে যেটা বললাম, আমার ছড়া লিখতে ভালো লাগতো, কিন্তু যেই মানুষগুলো আমাকে এই লেখার জগতে যদি হাত ধরে এভাবে লেখো, একটা লেখা নিয়ে আসলাম, একটু কেটে ঠিক করে দিলেন, এইটা এবার পত্রিকায় পাঠাতে পারো, সেগুলো কিন্তু কবিতাই ছিল। কারণ যাদের কথা আমি বলছি, চপল বাবু এবং নবকুমার বাবু, এরা কিন্তু কবিতা লিখতেন, এরা শিশু সাহিত্যিক নন। কিন্তু আমার ভালো লাগাটা ছিল ছোটদের ছড়া, ছোটদের গল্প, যেটা মনে হয়েছে মানে এই যদি তুমি বলো জিজ্ঞেস তুমি করবে, তাও আগে বলি যে আমার এই 20 বছরের শ্রেষ্ঠ পাওনা কি, তাহলে দুজন মানুষের কথা, একজন মানুষ নেই, তিনি অপূর্ব দত্ত। তিনি আমায় বলতেন, তুই গল্পটা লেখ, তো ছোটদের গল্পটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে ছড়া লিখছিস লেখ। মানে কি একটা প্যাশন ছিল, পুজোতে 100টা পত্রিকায় লিখবো, লিখেও ছিলাম একবার, লিটল ম্যাগাজিন, ছোটদের সাহিত্য পত্রিকা যেগুলো হয়, যে এবার আমি 100টাতে লিখবো। তারপরে কিছু কিছু পত্র পত্রিকা আছে, ছড়া করো, 2 লাইন দিত, আবার 4 লাইন লিখে দিতে হবে, আজকে সেগুলো আর করি না। আচ্ছা, তোমার কথাকৃতি নিয়ে কিছু বলো। আমার একটা যদি উত্তরণ হয়, এই উত্তরণের মানে যিনি কাণ্ডারি, তিনি শ্যামাপ্রসাদ ঘোষ। আচ্ছা, তার সাথে আমার পরিচয় ঠিক এর পরে, মাঝখানে কনক ঠাকুরই যে একটা অধ্যায় বলছি না, প্রথমে কিন্তু আমি কনকদা আমার বেথুয়ার লোক, আমি বেথুয়ারি খেলাঘর ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, স্মরণিকা করতাম, সম্পাদক হিসাবে কনকদার লেখা চেপেছি, আমার ভালো লাগতো, এত ভালো কবি, কিন্তু তাকে আমি চিনতাম না। তুমি যে অনুষ্ঠানের কথা বললে, সেই অনুষ্ঠানেও কনকদাকে আমি চিনিনি। পরবর্তীতে আমাকে এই নবদা চপলদা এমনাই পরিচয় করিয়ে দিয়েছেন ওই লোকটি কনক ঠাকুর। আচ্ছা, তখন তাকে গিয়ে আমি বললাম, আপনার কবিতা তো আমার খুব ভালো লাগে, আপনার কবিতা অনেক পড়েছি, এবং তার হাত ধরেই আমার পরিচয় হয় শ্যামাপ্রসাদ ঘোষের সাথে। এই যে মাঝখানে 10টি বছর আমি শিশু সাহিত্য, আমার ছোটদের জন্য গল্পের বই বেরোনো, আমার বেশ কয়েকটি ছড়ার বই, এই মানুষটি এবং অপূর্ব দত্ত, এরা আমায় গাইড করেছেন ভীষণ ভাবে। আমি বেশ কয়েকটা গান লিখেছি, যেহেতু ছড়া লিখতাম, গানের সাথে একটা যোগাযোগ, গান ভালো লাগে আমার, আমি নিজে তবলা বাজাই, তা আমার শখ হলো, মাস্টারমশাই বলি ওনাকে। তুমি এই যে বলছো আমি তবলা বাজাই, গান লিখি, তোমার বাড়িতে কি গান বাজনার চর্চা কি ছিল প্রথম থেকে? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে, আমার 2 জেঠতো দিদি, তারা গান করতো, ওদের সাথে আমি তবলা বাজাতাম। আমার মামা বাড়িতে গানের প্রচুর রেওয়াজ রয়েছে আমার, মানে সেটা তো ছোটবেলায়, এখনো আমার বড় মেয়ে তো এখনো গান করে। আচ্ছা, এবং আমার নিজের লেখা গানও বেশ কিছু গায়। কোনো অনুষ্ঠানে তার মুখ যদি হয়, সূচনা সঙ্গীত, তার গানটা হয়তো আমরাই লিখি, মানে আমরা এই অর্থে, আমি মাস্টারমশাইয়ের কথাই বলছি, যে আমরা একটা গান তৈরি করি কোনো একটা অনুষ্ঠান করতে গেলে, সাহিত্যের যে কোনো অনুষ্ঠান, সূচনা অনুষ্ঠানে দেখা গেল আমাদের গানটা দিয়েই আমরা শুরু করি। সেক্ষেত্রে আমার মেয়ে হোক, ওনার নাতনি শায়েরি। আচ্ছা, তুমি এই সাক্ষাৎকার চলাকালীন বলছিলে যে তুমি একটা চাকরি করো, কি চাকরি করো তুমি একটু বলবে আমাদের দর্শকদের, জানাবে, আসলে তোমাকে জানতে চাই আমাদের দর্শকরা। হ্যাঁ, আমি ডেপুটি সেক্রেটারি, উপসচিব, রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। এখন রানাঘাট 1 নম্বর ব্লকে রয়েছি, এখন কি 7 বছর হয়ে গেল রানাঘাটে পোস্টিং। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যে প্রশ্নটা তোমায় এর আগেও করেছিলাম, সেটা হচ্ছে কথাকৃতি নিয়ে কিছু বলো। তুমি যেটা জানতে চাইছো, দেখো একটা শব্দ আমি কিন্তু বারবার রিপিট করছি, উত্তরণ। মানে এটা তো এই যে 20 বছরের যে অধ্যায়, এটা তোমাকে আমি এই সময়ে, সীমিত সময়ের মধ্যে কিভাবে বোঝাবো, সেই নিয়েই আমি একটু বিস্মিত। তুমি কথাকৃতির কথা জানতে চাইছো, কিন্তু কথাকৃতিকে আমি কেন কথাকৃতি হলো, তার আগে তো আমি ধরো 200-400 পত্রিকায় লিখেছি, মানুষজন আমায় চিনেছেন। এবার আমি বিভিন্ন পত্র পত্রিকায় লিখি, আমি রীতিমতো তখন 2-3টে পত্রিকার সাথে যুক্ত, কিন্তু চেতনা পত্রিকার সাথে যুক্ত, কৌণিক পত্রিকার সাথে যুক্ত। তখন ধরো একটা যুবক মন, যে আমারও মনে হচ্ছে আমি সম্পাদক হব, আমি একটা পত্রিকা করতে পারি না। তবে এটা তো আর একদিনের ব্যাপার না, আমি চাইলাম একটা পত্রিকা করে ফেললাম, আমি পত্রিকা করব, পত্রিকার বিষয় কি হবে, পত্রিকায় লিখবেন কারা, কোথা থেকে প্রকাশ হবে, কিভাবে বেরোবে পত্রিকাটা, এই সব কিছু। তাহলে এর জন্য দরকার ছিল অগ্রজ যারা আমার, তাদের সাপোর্ট, সেটা আমি পেয়েছি। যে নামটা বলেছিলাম প্রথম কথা, প্রীতমদা। আমার এই যে বেথুয়ার মানুষগুলো রয়েছে, এর সাথে একটু এগিয়ে গেলে ধুবুলিয়ায় মাস্টারমশাই শ্যামাপ্রসাদ ঘোষ, তারপরে আমি আরো এগিয়ে যাই, কলকাতায় যারা রয়েছেন তখন, তাদের যারা শিশু সাহিত্য করেন, কলকাতায় চর্চা করেন, দীপ মুখোপাধ্যায়, অপূর্ব দত্ত, রতনতনু ঘাটি, সবাই তখন জানতেন। কারণ আমার প্রথম প্রকাশ অনুষ্ঠান হয়েছিল কিন্তু বাংলা একাডেমিতে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ঘরে। কথাকৃতির প্রথম সংখ্যা হয় কৃষ্ণা বসুকে নিয়ে, এবং আমরা প্রথম দিন সিদ্ধান্ত নিয়েছিলাম বিশেষ সংখ্যা হবে, মানে আমাদের এই বঙ্গের কোনো বিশিষ্ট মানুষকে নিয়ে, লেখক, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি কর্মী, বা কোনো বিশেষ দিন, এরকম কোনো বিষয়কে নিয়ে কথাকৃতির এক একটি সংখ্যা হবে। তা সেক্ষেত্রে প্রথম কবি কৃষ্ণা বসুকে নিয়ে হয়েছিল। মানে আমার সৌভাগ্য, সে সময় সেদিন উপস্থিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়,
পবিত্র সরকার, ডক্টর তরুণ মুখোপাধ্যায়, কৃষ্ণবসু তো ছিলেনই, অনুষ্ঠানে ব্রততী বন্দ্যোপাধ্যায়, সঞ্চালনা করেছিলেন স্বয়ং অপূর্ব দত্ত নিজে, এবং কথাকৃতি এই নামটি কিন্তু রেখেছেন কবি অপূর্ব দত্ত। আমি যতটুকু জানি যে তোমার কথাকৃতি, এই কথাকৃতির যে সাফল্য, এর সুনাম কিন্তু সারা বাংলা জুড়ে এখন ছড়িয়ে পড়েছে, কারণ কথাকৃতির কাজের মাধ্যমেই সেই সুনামটা অর্জন করেছে। আমার প্রশ্ন হলো যে এই কথাকৃতির এই যে সাফল্য, এই সাফল্যটা যখন তুমি পেলে কথাকৃতি প্রকাশ করার পরে, তখন সাহিত্য জগতে, তখন তো তুমি সাহিত্য জগতের একটা মধ্য গগনে, সেই যে গল্পটা এখন বর্তমান সময়ে যাদের সঙ্গে তোমার ওঠা বসা, যাদের লেখা তোমার ছাপানো হয় তোমার কথাকৃতিতে, কথাকৃতিকে ঘিরে তোমার সাফল্যের গল্পটা একটু বলো। প্রথম কথা, সফলতা তো আর একদিনে আসে না, সফলতা অনেক বড় একটা ব্যাপার। আমি সফল, আমি এটা তোমায় কি করে বলবো? তুমি মনে করছো, পাঠক মনে করছে যে না, এই পত্রিকা সম্পাদক হয়তো সফল তার কাজটা করে। যদি এটা তারা মনে করেন, এটা আমার কাছে জীবনে বড় একটি পাওয়া। কিন্তু আমার তো মনে হয় না যে আমার যে লক্ষ্য সে জায়গায় আমি পৌঁছেছি। তবে একটা ভালো লাগা কাজ করে। এই যে সদ্য যে সংখ্যাটি আমার প্রকাশ হয়েছে প্রিয়ংবদা দেবীকে নিয়ে, 3 বছর খাটতে হয়েছে। এখন কোনো একদিন কথাকৃতি বছরে 3টে সংখ্যা বের করেছে, 4টে সংখ্যা বের করেছে। এখন আমরা বছরে নিয়ম করে একটি সংখ্যাই করি, একজন মানুষকে নিয়ে, এবং শেষ সংখ্যাটি প্রিয়ংবদা দেবী। এটা আমরা 3 বছর আগে থেকে এর পরিকল্পনা ছিল। এখন তো আমরা আমন্ত্রিত লেখা নিই। আর কি কি উল্লেখযোগ্য কাজ করেছে কথাকৃতি? আমাদের নদিয়ার বরেণ্য লেখক শিল্পী যারা রয়েছেন তাদের অনেককে নিয়ে কাজ করা হয়েছে। আমরা ডিএল রায়কে নিয়ে কাজ করেছি, মদন মোহন তর্কালঙ্কারকে নিয়ে কাজ করেছি। আমার নাকাশিপাড়া ব্লকে, যার কথা বলছিলাম, নাকাশিপাড়ার কিছু লেখক কবি আঞ্চলিক স্তরে যারা লেখালেখি করতেন, শীতল ঘোষ, সঙ্গীত মিত্র, একজন শিশু সাহিত্যিক অমল ত্রিবেদী, বেথুয়ার মানুষ, কিন্তু পরবর্তীতে তিনি আদ্রায় ছিলেন, তাকে নিয়ে সংখ্যা রয়েছে। সঞ্জীব প্রামাণিক, অনেক বড় একজন কবি, সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্ত, প্রচুর কাজ হয়েছে। নদিয়ায় প্রচুর মানুষজনকে নিয়ে কাজ হয়েছে। আচ্ছা, আর বিশেষ কোনো সংখ্যার কথা বলতে চাইবে? কোনো সাহিত্যিককে নিয়ে কোনো কাজ করেছে? মানে রবীন্দ্রনাথ, নজরুল, উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, সত্যজিৎ রায়, এগুলো তো রয়েছেই। এর পাশাপাশি বিশেষ সংখ্যা, যেরকম আমরা প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর একটা সংখ্যা করেছিলাম রাষ্ট্রের অভিভাবক। পুরুলিয়ায় যে মেয়েটি ধর্ষিত হয়ে মারা গেল, ওকে নিয়ে আমরা দামিনী, খড়ির দাগ বলে একটি সংখ্যা করেছিলাম। 1 বছর পর শাস্তি হয়েছিল, এবং আনন্দবাজারে এই রিভিউ হয়েছিল সেটা, যে কথাকৃতি 1 বছর আগে এরকম একটা সংখ্যা করেছিল। 2টি সংখ্যা আমরা এরকম করেছিলাম, এরকম 2টি কিশোরী ধর্ষণ এবং খুনের জন্য তার প্রতিবাদ জানিয়ে। আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার শতবর্ষে আমরা সংখ্যা করেছি। তোমার সাহিত্য চর্চার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেইটা একটু জানতে চাইছি। এই সম্পর্কের সুতোটা কিন্তু গেঁথে দিয়েছেন সেই শ্যামাপ্রসাদ ঘোষ। আচ্ছা, সেটা কিভাবে? তপন বাগচি, বাংলা একাডেমির এখন তিনি ডিরেক্টর রয়েছেন, বাংলাদেশের একজন বিশিষ্ট কবি গল্পকার। ওনার একটা লেখা দরকার। আচ্ছা, মানে আমার পত্রিকায় কথাকৃতিতে একটা বাংলাদেশের দুটো একটা লেখা। ভালো লাগছে আমার এই প্রশ্নটা শুনতে তোমার। মানে তুমি যে বললে যে অনেকেই জানে যে আমি বাংলাদেশে বেশ কয়েকবার গেছি, আমার বাংলাদেশে অনেক বই প্রকাশ হয়েছে, কিন্তু এই সূত্রটা কিভাবে অনেকেই জানে না। আজকে মানে এই প্রচারে অন্ততপক্ষে এটুকু মানুষ জানতে পারবেন বাংলাদেশের সাথে যোগাযোগটা কিভাবে হলো। তা শ্যামাপ্রসাদ বাবুই আমাকে বললেন যে উনি বগুড়ায় এসেছিলেন, এই সাক্ষাৎকারটা দিয়েছেন, ওনার ফোন নাম্বার আমি তোমায় দিতে পারি, কথা বলতে পারো। সেই ভদ্রলোকের সাথে আজকে আমাদের পারিবারিক সম্পর্ক হয়েছে। তপন বাগচি, তুমিও চেনো, তাকে নিয়েও কথাকৃতি সংখ্যা করেছে, একটা বড় সংখ্যা। সদ্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন বাংলাদেশে। বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে সাহিত্য সংক্রান্ত বিষয়। হ্যাঁ, বাংলাদেশে বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে এরকম আন্তর্জাতিক সেমিনারে সেখানে গেছি পেপার প্রেজেন্টেশন করতে, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস একাডেমিতে গেছি, বেশ কয়েকটি জেলায় গেছি, বরিশালে গেছি, বাংলাদেশে গেছি। জীবনানন্দের বাড়ি যাব না তা তো হতে পারে না। তাহলে বাংলাদেশে যাওয়ার তোমার ভালো লাগার কিছু বিষয় শেয়ার করো, যেখানে গিয়ে তোমার খুব ভালো লেগেছে, বা যেখানে গিয়ে মনে হয়েছে যেন কোথাও যেন হারিয়ে গেছো। কবি সাহিত্যিকরা যখন কোথাও এমন কোথাও যায়, যখন নিজেকে গিয়ে সেখানে হারিয়ে ফেলে, কোথাও আবেগ তাড়িত হয়ে পড়েছো, এরকম? বেশ কয়েকবার গেছি, কিন্তু যেটা জীবনে ভুলতে পারবো না এরকম একটি ঘটনার অন্যতম, আমার বাবা বললেন এই জায়গাটায় যেতে পারবি একবার, মির্জাপুর। আচ্ছা,
আমি তো আর গিয়ে সেই বাবার দাদুর যে ঠাকুরদার ভিটে সেখানে তো যেতে পারবো না, কিন্তু ওই লোকেশনে গিয়ে একটা চায়ের দোকান মির্জাপুর, আমি চা খাচ্ছি, ছবিটা বাবাকে দেখাতে হবে, ওখান থেকে বাবার জন্য লুঙ্গি নিলাম। আচ্ছা। এবং পরবর্তীকালে এক মুঠো একটা গল্প লিখেছিলাম, মানে এরকম বাংলাদেশকে কেন্দ্র করেই, বাংলাদেশ নিয়ে প্রচুর, যেমন বলাকা পত্রিকায়। মানে কি এক মুঠো কিছু একটা বলতে যাচ্ছিলে কি? মানে এক মুঠো মাটির গন্ধ। আচ্ছা। আমার গল্পের এরকম শিরোনাম ছিল, এক মুঠো মাটির গন্ধ। মানে বাবাকে আমি পূর্বপুরুষের এক মুঠো মাটি ভিটে বা ভিটের পাশ থেকে এনে দিতে, বা সেই এলাকা থেকে মাটি। হ্যাঁ, এবার সেটা গল্পের প্লটে যেভাবে গল্পের আঙ্গিকে সাজাতে হয় সাজিয়েছি, কিন্তু গল্পটা এই বিষয়টা নিয়ে লিখেছিলাম। এমনি বাংলাদেশ যাওয়া নিয়ে প্রচুর প্রেমের কবিতা। এই যে মাস্টারমশাইকে নিয়ে, তুমি দুদিন আগে আমি দেখলাম মাস্টারমশাইকে নিয়ে এরকম একটা টক শো করেছো, শ্যামাপ্রসাদ ঘোষ। উনি দেখে বলেছে জীবনানন্দের কথা, ধানসিঁড়ি নদীর কথা। উনি, ওনার খুব প্রিয় ওই ধানসিঁড়ি শব্দ ওনার গান কবিতায় প্রচুর ব্যবহার করেছেন উনি। তুমি জীবনানন্দের যে জন্ম ভিটে সেখানে গিয়ে? হ্যাঁ, তো উনি গেলে আমি যেমন, আমরা তো একসাথেই গেছি। আচ্ছা। আমি একাও গেছি, কিন্তু ওনার সাথে শুধুমাত্র, এটুকু তোমায় বলে রাখি, উনি তো এখন প্রায় 75 অতিক্রম করেছেন। উনি বাইরে কোনো অনুষ্ঠানে যেতে হলে আমিও ওনার সাথে যাই, ওনার সঙ্গী হয়েই যাই। আচ্ছা। এবার বাংলাদেশে অতদূর ওনার সাথে যেতেই হয়েছে আমাকে। আচ্ছা, তোমাকে আমার আরেকটা প্রশ্ন, যে এত বছরের তোমার সাহিত্য জীবন, সেই সাহিত্য জীবনে তোমার বড় প্রাপ্তি কোনটি? প্রাপ্তি প্রচুর প্রচুর, উল্লেখযোগ্য কয়েকটি। এই যে যখন বিশিষ্ট সাহিত্যিকরা বলেন যে তুমি এটা ভালো লেখো, আমি কত নাম বলবো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো একজন প্রবাদ প্রতিম মানুষ ফোন করছেন, নীলাদ্রি কি করছো? আমি তো বেরোচ্ছি, অফিসে যাচ্ছি। বাবা 4টে লাইন একটু লিখে নাও না। মদনমোহন তর্কলঙ্কারের যে কবির সংখ্যায় 200 কবিতায় যে মদনমোহন, নীরেন চক্রবর্তীর যে কবিতাটা ছাপা হয়েছে, আমি আমাদের গেটে দাঁড়িয়ে লিখেছি, আমার বাবা ব্যাগ ধরে রয়েছে, বলুন বলুন লিখে নিচ্ছি। আচ্ছা। সুনীল গঙ্গোপাধ্যায়, চপলবাবু সৌজন্যে, যার সাথে আমার পরিচয়, একাধিকবার তার বাড়িতে গেছি, ফোনে কথা বলতাম, আমার পত্রিকায় লেখা দিতেন। তিনি মারা যাওয়ার পর তার বাড়িতে অনুষ্ঠান করেছি, এবং সেখানে 100 সুনীল একটা বইও প্রকাশ হয়েছে। কত সুধীর বাবুর সাথে, এই সমস্ত মানুষদের সান্নিধ্য পাওয়াটা একটা বড় প্রাপ্তি। সুধীর বাবুর মতো মানুষ, সুধীর চক্রবর্তী, তিনিও ভূমিকায় লিখেছেন যে আমাদের মতো অগ্রজ সাহিত্য সেবকরা যা আমরা কল্পনা করতে পারিনি, ভাবতে পারিনি, এই নবীন সেটা করে দেখালেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আচ্ছা। আমার জীবনে এর থেকে আর বড় প্রাপ্তি কি হতে পারে? আচ্ছা নীলাদ্রিদা, তোমাকে আমার আরেকটা প্রশ্ন, তোমার সাহিত্য জীবনে তুমি অনেক পুরস্কার পেয়েছো, উল্লেখযোগ্য কোনগুলি? পুরস্কার তো প্রচুর পাই, এবার কি করে বুঝবো। তবে যেটা একটা রাজ্যের কম্পিটিশন হয়েছিল আন্ডার 40 কবিতায়, সেখানে আমি রাজ্যে প্রথম হয়েছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের। এবার সেখানে স্বর্ণপদক প্রাইজ দিয়েছিল, এটা আমার ভালো লাগা যে রাজ্যে প্রথম হয়েছি কবিতা কম্পিটিশনে গিয়ে। আর বিভিন্ন লিটিল ম্যাগাজিন, বাচিক শিল্পী সংস্থা, এরা তো পুরস্কার দেয়, সেগুলো তো প্রচুর পাই। বাংলাদেশে গিয়েও বেশ কিছু, বঙ্গবন্ধু সাহিত্য সম্মান এটা দিয়েছিল বাংলাদেশ কবিতা একাডেমি, সেটা ভালো লেগেছিল, ভালো লাগার। তারপরে পাবনায় জসিমউদ্দিন সাহিত্য পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা পদক দিয়েছে আমাকে, এটা ভালো লাগার। কবিতা বন্ধু পুরস্কার, নিউজ বাংলা বলে ওরা একবার বিবেক সম্মান, ওটা একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে, হ্যাঁ, ওরাও সেবার সেই কম্পিটিশনে আমি প্রথম হয়েছিলাম, আমাকে বিবেক প্রচুর পুরস্কার সম্মান এগুলো তো আছেই। জেলা থেকে, রাজ্য থেকে, স্টেট লেভেল, জাতীয় স্তরে স্বয়ং রাষ্ট্রপতি আমার কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, এ পর্যন্ত তোমার কতগুলি গ্রন্থ বেরিয়েছে? 2 ডজনের ওপরে। মৌলিক যদি বলো, ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, 2 ডজন কম বেশি। আচ্ছা। 23টাও হতে পারে, 25টাও হতে পারে, আমি তো এখন গুনে বলতে পারবো না। আর সম্পাদিত বই প্রচুর রয়েছে আরো, যেমন সমীক্ষার আলোয় নদিয়ার কবিতা, এটা একটা ভালো লাগার কাজ। আমাদের নদিয়া জেলার 100 বছরের কবিতার ইতিহাস, শ্যামাপ্রসাদ ঘোষ আমি দুজনা মিলে সম্পাদনা করেছিলাম। প্রতিভাস থেকে বইটি বেরিয়েছিল, এর একটা সুখ্যাতি আছে। তুমি তো আঞ্চলিক সাহিত্যের উপরেও কাজ করেছো। হ্যাঁ, তোমার কাছেই আছে আমার নাকাশিপাড়ার কবিদের নিয়ে, নাকাশিপাড়ার কবি ও কবিতা, নাকাশিপাড়া সেকাল একাল। এই যে বলছি না, কাজ করতে গেলে না কারোর একটা অনুপ্রেরণা দরকার। আজকে একটাই মানুষের কথা না বললেই না। উনি এখন হুগলিতে রয়েছেন, হুগলি জেলা পরিষদের সেক্রেটারি। আমাদের ভিডিও ছিলেন, তুমি চেনো হেমন্ত ঘোষ,
ও হ্যাঁ, খুব পরিচয় ছিল। খুব পরিচয় ছিল মানে কি, উনি খুব খুব মানে মানবিক ছিলেন, খুব মানবিক মানুষ এবং ফোন অ্যাটেন্ড করতেন সবাই। এবার উনি, আমি তো বেথুয়ায় চাকরি করি না, কিন্তু এখনো কি কথা হয়, পরিচয় আছে? হ্যাঁ, আমার 8-10 জন বিডিও সাহেব যাদের সাথে, কেউ এখন কৃষ্ণাভ ঘোষ আমার প্রথম বিডিও, তিনি এখন পঞ্চায়েত দপ্তরের যুগ্ম সচিব, তিনি আমাদের এডিএম ছিলেন জেলা পরিষদের, ব্লকে গিয়ে আমার বই উদ্বোধন করে দিয়ে এসছেন। আমার কয়েকের আগের 2 বিডিও সঞ্জীব সরকার, অতনু মন্ডল, তারা রয়েছেন বিভিন্ন জায়গায় ব্লকে যোগাযোগ রাখেন। আমার বর্তমান বিডিও জয়দেব মন্ডল, মানে কি আমি প্রশাসনে চাকরি করি তো এটা বলতে হচ্ছে। এই মানুষগুলো আমার যদি সহযোগিতা না করতো, মানে আমার খুব খারাপ লাগছে এই প্রশ্নটা না আসলে, এই কথাটা বলার দরকার ছিল যে আমি কি করে সময় পাই। অনেকে প্রশ্ন যে এই লোকটি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, রাতে বাড়ি ঢোকে, তো এত কাজ কি করে এই লোকটা করে। এই যে যারা আমার বিডিও সাহেবরা রয়েছেন, প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণভাবে সহায়তা করেছেন। কোনো সেমিনারে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে, স্যার আমাকে একটু আগে ছাড়তে হবে, এটা কেউ কোনোদিন না করেননি, কারণ আমি অফিসে কাজটাও সেভাবেই করি। নীলাদ্রিদা, তোমার সদ্য লেখা একটা কবিতা শোনাও আমাদের দর্শকদের জন্য। কবিতার নাম চণ্ডালের আত্মকথন। চিতার সাজানো কাঠ যা ছিল হাতের কাছে, তাও বেচে দিতে হলো অপরাহ্নকাল। 5টি পেটের দায় আমাকেই নিতে হবে, তারহীন তানপুরা কেটে গেছে সুর লয় তাল। মৃত্যুর গন্ধ থাক শিরায় শিরায় লেগে, আকাশে বাতাসে থাক একটাই খোঁজ, খোল কীর্তন আর বল হরি বল, চাই আমি তবু কাছে আসে না তো রোজ। বৃদ্ধ মায়ের চোখে জমে আছে খিদে, এক বস্ত্রে গৃহিণী ও রুগ্ন ছেলে পুলে, আমি এক চণ্ডাল অন্য কাজে মানা, বডি না এলেই কেউ তুলে দেবে শুলে। নদীর সঙ্গে কথা বলে নিয়ে আজ চিতায় উঠেছি আমি, নিয়ে সব দায়, নিজেকে পুড়িয়ে পাবো খই ও বাতাসা, কালকের কোনো কথা নেই ভাবনায়। অসাধারণ। নীলাদ্রিদা, আমার প্রশ্নটা হলো, এই সাহিত্য চর্চা করতে গিয়ে পারিবারিক দিক থেকে কতটা সাপোর্ট পেয়েছো? এটা শুধু আমার না, জানো তো, প্রত্যেক মানুষ যারা সংস্কৃতির সাথে যুক্ত, যারা গান লেখেন, কবিতা লেখেন, সাহিত্য চর্চা করেন, প্রত্যেকের বাড়ির একটা সাপোর্ট লাগে, নালে এটা হতে পারে না। কারণ প্রত্যেকেই একটা কাজের সাথে যুক্ত, কেউ স্কুলে পড়ান, কেউ কলেজে পড়ান, কেউ সরকারি অফিসে চাকরি করেন, হতে পারে কেউ ব্যবসা করেন। তাহলে পেশাগত জীবনে একটা অনেক সময় আমরা ব্যয় করি, সকালে বেরোই, রাতে আসি, সবাই তার বাইরে একটা সময়। এবার পরিবারকেও একটা সময় দেওয়ার ব্যাপার থাকে, তার মানে কিন্তু একটা ত্যাগের ব্যাপার রয়েছে। আমার বাবা মা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, মানে যারা পরিবারে যারা রয়েছে, আমার ভাই থাকে বিদেশে, ও বাইরে কাজ করে, ওরও ভূমিকা রয়েছে, ও নিজেও জানে না হয়তো আমি ওকে কি করলাম, ওর চরম ভূমিকা রয়েছে পত্রপত্রিকা প্রকাশের ব্যাপারে। সবার প্রত্যেকের একটা ভূমিকা থাকে। আমার পরিবারেও যারা রয়েছেন প্রত্যেকে আমাকে ভীষণ সহযোগিতা করেন এই ব্যাপারে। আচ্ছা, এটা তো একটা খোলামেলা আলোচনা হচ্ছে, তুমি আজকে এই পাঞ্জাবিটা পরে ইন্টারভিউ দিচ্ছ, এর পিছনের একটা গল্প আছে আমি জানি, যদি আপত্তি না থাকে বলতে। না, গল্প না, তোমার এসেই তো বললাম, কালকে কুরিয়ারে এসছে। হ্যাঁ, আমার ভাই তো বিএসএফ এ চাকরি করে, ও আধিকারিক ওখানে রয়েছে। আচ্ছা, তা 2-4 দিন আগেই পুজোতে অনলাইনে বুক করে পাঠিয়েছে। তা তুমি যখন বললে আসতে হবে, তা এখনো পুজো সামনে, আর এমনিতে পুজোতে আমি প্যান্ডেলে ঠাকুর দেখা এগুলো খুব একটা হয়ে ওঠে না, বিভিন্ন কাজ থাকে ক্লাবের। ভাইয়ের দেওয়া এই যে উপহারটা পরে স্টিক নিউজের স্টুডিওতে এসে তোমার ইন্টারভিউ এই মুহূর্তে চলছে। প্রসঙ্গত বলি, ও চাকরিটা আমার আগে থেকে পেয়েছে। আচ্ছা, ও আমাকে শুধুমাত্র এটা জীবনে অনেক কিছু দিয়েছে। আচ্ছা, এবং এখনো কোনো পত্রিকা প্রকাশ করতে গেলে দেখেছো তো আমার বড় যে কাজগুলো হয়, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ একটা পত্রিকায়, টাকার টান পড়লে সেটাও ওকে বলতে হয় যে ভাই পাটা কিছু নালে পারে আমি পত্রিকাটা প্রকাশ করতে পারি। তার মানে পারিবারিক যে সাপোর্ট, এইটা তোমার মানে আর্থিক সাপোর্টটাও রয়েছে, সবকিছু, মানসিক ভাবে একটা সাপোর্ট করা, আবার তোমার কিন্তু দুটোই পাচ্ছ, তোমার আর্থিক সাপোর্ট এবং মানসিক সাপোর্ট। বলা যায় তুমি সৌভাগ্যবান সাহিত্য চর্চার দিক থেকে। অনেক সাহিত্যিক আছে, তাদের পরিবার থেকেও তাদের সাহিত্য চর্চাটাকে সাপোর্ট করে না, কিন্তু পরিবারকে উপেক্ষা করে সাহিত্য চর্চা করতে হয়, এমন অনেক উদাহরণ আছে জানি সাংবাদিকতার সূত্রে, কিন্তু সেগুলো প্রকাশ্যে আনতে চাইছি না। কিন্তু তোমার ক্ষেত্রে বলবো তুমি সৌভাগ্যবান। না, এই কথা বলতেই হবে, কারণ আচ্ছা, বৌদি কতটা সাপোর্ট করে? এটা তবে আমি যখন 20 বছরের একটা প্যারামিটার বলছি। হ্যাঁ, আমার মেয়ে হায়ার সেকেন্ডারি দেবে সামনের বছর। আচ্ছা,
তাই আমি সময় আরই করতে চাইছি না। মানে 20 বছরের যদি সাহিত্য জীবন আমি একটা ধরি, 2 দশক, আমার বিয়ে হয়েছে 18 বছর যদি হয়, তাহলে তুমি তো বুঝে যাবে যে এই মানুষটা সকালে যায় রাতে আসে, চাকরি করে, তার বাইরে তার এত পত্র পত্রিকা, এটাও জানো আবার কৌণিক পত্রিকাও এখন প্রকাশ করতে হয়। আচ্ছা আচ্ছা, তোমার এই সাহিত্য চর্চাটাকে তোমার মেয়ে কিভাবে দেখে? বাড়ির প্রতিটা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে এই ব্যাপারে, কারণ সময় ওদের ত্যাগ আছে বলেই এটা সম্ভব। আচ্ছা আচ্ছা, মেয়ে কি কোনো গান বাজনা বা আবৃত্তি এই সাহিত্য চর্চার মধ্যে কিছু হলেও? বড় মেয়ে গান করে। কয় মেয়ে? আমার তো 2 মেয়ে। আচ্ছা, 2 মেয়ে। ছোটটা খুবই ছোট, আচ্ছা, স্ট্যান্ডার্ড 1-এ পড়ে। আচ্ছা, আর বড় মেয়ে তো বললামই হায়ার সেকেন্ডারি দেবে নেক্সট ইয়ারে। আচ্ছা, তুমি তো তবলা বাজাও, মানে মেয়েরাও কি একটু শেখে? হ্যাঁ, মেয়েরা গান শেখে, আঁকা শেখে, এগুলো করে। আচ্ছা, ভালো লাগে ওদেরও। এবং এই ছোট মেয়ে, এই যে শ্যামাপ্রসাদ বাবুর তিতলি পত্রিকা, ওখানে আবার ছোট ছোট ছড়া লেখে। বড় মেয়েও ছড়া, ওর ডায়েরি আছে বাড়িতে। আমি ওকে সেভাবে করি না যে পরীক্ষাটা দিক তারপরে, কারণ আমি নিজে আগে নিজের জায়গাটা তৈরি করতে না পারলে, এটা যদি একটা বিস্তারিত আলোচনা হতো না, বলতাম যে একটা নিজের একটা স্টেবল পজিশনে না আসলে আবার এই সাহিত্য করা মুশকিল। ঠিক, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আলোচনা করব নীলাদ্রিদা। তার কারণ সাহিত্য চর্চার ক্ষেত্রে আমরা এখন বেশিরভাগই দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষেরাই কিন্তু সাহিত্য চর্চা করছে, ফলে এটা আলাদা একটা বিষয় এবং খুবই বিতর্কিত, ফলে এটা নিয়ে একটা পরবর্তী কোনো অনুষ্ঠান হতেই পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সাহিত্যিক নীলাদ্রি শেখর সরকারের সাক্ষাৎকার শুনছিলেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন সবাই।